আমার স্বামীর অতিরিক্ত শারীরিক চাহিদার কারণে আমার গর্ভের সন্তান প্রতিবন্ধী হয়ে দুনিয়ায় আসে। গল্পটা তাহলে আপনাদের শুরু থেকেই বলি। 2021 সালে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটার নাম ছিল রাব্বি। রাব্বির সাথে যেদিন প্রথম দেখা হয় সেদিনই আমাকে প্রপোজ করে। আমারও তাকে ভালো লাগা শুরু করে আর এইভাবে আমাদের রিলেশন কন্টিনিউ হয়। রিলেশনের বয়স যখন 1.5 বছর হয় তখন হঠাৎ আমাদের বাড়ি থেকে বিষয়টা জানাজানি হয়ে যায়। আর এই বিষয়টা জানাজানি হওয়ার পর আমার উপর অনেক টর্চার শুরু হয় আর তার থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করা হয়। আমাকে আমার বাড়িতে একদম আটকে রাখা হয়। আমি টয়লেটে গেলেও আমার মা গার্ড দিয়ে রাখতো। প্রায় 16 দিন আমি এই অবস্থায় ছিলাম। তারপর আমার মায়ের ফোন চুরি করে আমি রাব্বিকে কল দিয়ে অনেক কান্নাকাটি করি আর তাকে বলি তুমি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। তারপর রাব্বির আব্বু আমার বাড়িতে ঘটক পাঠায় ঠিকই, কিন্তু 2 লাখ টাকা দাবি করে। তো এই জায়গায় আমার আব্বু আম্মুর কথা ছিল যৌতুক তো দূরের কথা, দরকার পড়লে আমার মেয়েকে আমি নিজের হাতে মেরে ফেলবো, তারপরও এই জায়গায় আমি মেয়েকে বিয়ে দিব না। রাব্বিদের আর্থিক অবস্থা ভালো ছিল না, মানে আমাদের থেকে নিচু ছিল আর কি। বিষয়টা এখানেই থেমে যায়। আমার আব্বু আম্মু ওখানে বিয়ে দিবে না আর রাব্বির আব্বু যৌতুক ছাড়া আমাকে নিবে না। এই ঘটনার পর রাব্বি আমাকে একদিন কল দিয়ে বলতেছে আমার অবস্থা খুবই খারাপ, তুমি যদি এখন না আসো তাহলে আমি সুইসাইড করব। আমি এই কথাটা শুনে অনেক ভয় পেয়ে যাই, কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম। আমার লাইফের ফার্স্ট রিলেশন ছিল, তাই অতিরিক্ত আসক্ত ছিলাম। আমি তখন ভাবি তার কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না। ঠিক এর 7 দিনের মাথায় আমি ওর হাত ধরে পালিয়ে যাই এবং 1,20,000 টাকা কাবিনে আমরা বিয়ে করি। তারপর রাব্বি আমাকে নিয়ে একটা ভাড়া বাসায় উঠে। দিনকাল ভালোই চলছিল, আমাদের কারো সাথেই কোনো যোগাযোগ ছিল না, না আমার ফ্যামিলির সাথে না ওর ফ্যামিলির সাথে। বিয়ের 5 দিনের মাথায় আমার শাশুড়ি আমার স্বামীকে কল দেয়। ফোনে কথা বলার এক পর্যায়ে আমার স্বামী তার মাকে বলতেছে আম্মু আমি মেয়েটাকে নিয়ে আসিনি, মেয়েটা বাসায় থেকে বের হয়ে এসে আমাকে বলতেছে আমাকে বিয়ে না করলে আমি সুইসাইড করব। এই কথাটা শুনে আমার অনেক কষ্ট লেগেছে। যাই হোক, এর 10-15 দিন পরে আমার বাসা থেকে কল আসলো। তাদের একটাই কথা, তারা এই বিয়ে মেনে নিব না, এমনিতেই নাকি খারাপ লাগতেছিল তাই কল দিয়েছে। পর বিয়ের 20 দিনের মাথায় আমার স্বামী তার ফোনটা আমার কাছে রেখে সে কাজে চলে যায়। তখন আমি ফোনটা ঘাটাঘাটি করতে তার মেসেঞ্জারে ঢুকি। ঢোকার সাথে সাথে দেখি তার এক্স গার্লফ্রেন্ডের সাথে খারাপ কিছু SMS, কিছু ছবি, কিছু ভিডিও ছিল। আমার স্বামী তার এক্স গার্লফ্রেন্ডের সাথে ফিজিক্যালি সম্পর্ক করেছে, সে আমার সাথে ডবল ডেট করেছে। এটা জানার পর আমি ভিতর থেকে মানসিকভাবে ভেঙে পড়ি, যার জন্য আমি আমার ক্যারিয়ার নষ্ট করেছি, বাবা মাকে কষ্ট দিয়ে আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি, আর সেই মানুষটা আমাকে এত বাজেভাবে ঠকালো। যাই হোক, এই বিষয়গুলো যখন আমি দেখলাম তখন আমি মেনে নেই। আমি আমার স্বামীকে বললাম যা কিছু হয়েছে হয়েছে, তুমি এসব ভুলে যাও, আমি সব ভুলে থাকতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন। কিছুদিন পর আমার বড় বোনের বিয়ে ঠিক হয়, আর সেই সুযোগে সবাই মিলে আমার বাবা মাকে বোঝায় যে তারা যেন আমাকে মেনে নেয়। আর আমার বাবা মাও আমাদের মেনে নেয়। আমার স্বামীকে সবাই পছন্দ করে, জামাই হিসেবে তার যতটুকু আদর সম্মান সে সবটুকু পেয়ে। এর কিছুদিন পর আমি বেবি কনসেপ্ট করি। আমার স্বামী আমাকে সব সময় বলে নর্মাল ডেলিভারি যেভাবে করা যায় ওই সব ভিডিও দেখবা আর ওই সব খাবার খাবা। আমার প্রেগনেন্সির সময় আমার অনেক কিছুই খেতে মন চাইতো, কিন্তু সে কিছুই এনে দিত না। 1 ফোঁটা দুধ ডিম যে আমাকে কিনে খাওয়াবে তার ওইটুকু সামর্থ্যও ছিল না। তারপরও আমি তার হাত ছাড়িনি। যেদিন আমার ডেলিভারি পেন উঠলো তখন বাজে রাত 12টা। সে সময় আমার মাও ছিল আমার কাছে। আমার স্বামী আমার মাকে বলল আপনি আপনার মেয়েকে নিয়ে আপনাদের বাড়িতে চলে যান, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি তখন ব্যথায় কান্না করতে করতে তার গলা জড়িয়ে ধরে বললাম আমাকে তুমি পাঠিও না, আমার শক্তি নেই এই ব্যথা নিয়ে এতটা রাস্তা জার্নি করা। কিন্তু সে আমার কোনো কথাই শুনিনি। রাত 12:30টার সময় সে আমাকে বাসে তুলে দেয়। সেই সময় শুধু আমার আম্মু ছিল আমার সাথে। 7 ঘন্টা জার্নি করি এই ডেলিভারি ব্যথা নিয়ে। বাসায় যাওয়ার সাথে সাথে আমার নর্মাল ডেলিভারি হয়ে যায় আর আমার ফুটফুটে একটা কন্যা সন্তান জন্ম হয়। 3 মাস পরে আমার স্বামী আমাদের মা মেয়েকে বাসায় নিয়ে আসে। ঢাকায় তিনি একটা জব করতো, সেই সূত্রে আমার মেয়ের বয়স যখন 6 মাস তখন বুঝতে পারি তার আচরণ অস্বাভাবিক। আমরা তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার যেটা বলে সেটা শুনে আমরা চমকে উঠি। ডাক্তার বলে আপনার মেয়ে ব্রেনে আঘাত পেয়েছে, আপনার মেয়ের ব্রেনের ম্যাক্সিমাম অংশই ড্যামেজ হয়ে গেছে, আপনারা যদি এখন চিকিৎসা না করান তাহলে আপনার মেয়ে প্রতিবন্ধী হবে। আমার মেয়ের এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী আমার স্বামী। আমার যখন ডেলিভারি পেন উঠেছিল, ডেলিভারি পেন ওঠার আগ মুহূর্তেও আমার স্বামী আমার সাথে শারীরিক সম্পর্ক করে। শুধু তাই নয়, প্রেগন্যান্সির প্রথম মাস থেকে 9 মাস পর্যন্ত সে আমার সাথে কন্টিনিউ শারীরিক সম্পর্ক করে। আমি তাকে বোঝাতাম, অনেক কান্নাকাটি করতাম, তাকে আমি বলতাম আমার অনেক কষ্ট হয়, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো, বাচ্চাটা তো তোমার, ক্ষতি হলে তোমারই হবে। ঘটনা এখানেই থেমে নেই। আমার বাচ্চার চিকিৎসা বারবার আমার স্বামী বন্ধ করে দিয়েছে। তার মা মানে আমার শাশুড়ি বলেছে আমার মেয়ের নাকি কিছুই হয়। আমার স্বামী আমাকে বলে তুমি বাবুকে উল্টাপাল্টা ওষুধ খাওয়ায়ে নষ্ট করে ফেলতেছো। তো শুধু তাই নয়, আমার মেয়ের চিকিৎসা একবারেই বন্ধ করে দেয়, আর ঘরে আসলে সে আমার সাথে খিটখিটে মেজাজে কথা বলে।
আমি তার জন্য যথেষ্ট সাজুগুজু করে থাকতাম যেন সে বাইরের দিকে নজর না দেয়। বাইরে তার একাধিক মেয়ের সাথে মেলামেশা ছিল, আমি বুঝতে পারতাম ফিজিক্যালি নিকটা তার একটু বেশি, কিন্তু এটা জানতাম না সে এটা বাড়ানোর ওষুধ খায়। আমি যেদিন অসুস্থ থাকতাম সেদিন তাকে বুঝাতাম আমাকে আজকে দিনটা রেহাই দাও, মাফ করে দাও, তখন সে আমাকে বাজে বাজে গালিগালাজ করতো। মেয়েটা শুয়ে এক পাশে কান্না করতো, কান্না করতে করতে খিঁচুনি উঠে যেত, কিন্তু সে তার চাহিদা মেটাতে ব্যস্ত থাকতো। আমার বাচ্চাকে ঘুম পাড়াতেও দিত না, কোলে নিতেও দিত না, এবং কি সেও কোলে নিত না। আমি আমার অসুস্থ বাচ্চাকে নিয়ে একা একা বাজার করতাম, বাচ্চাটা কোলে নিয়ে একা একাই রান্না করতাম। স্বামী হিসেবে তার কাছ থেকে একটু সাহায্য পাইনি। কিছুদিন পর আমার স্বামী এসে আমাকে বলতেছিল আমি জবের জন্য একটা জায়গায় যাব, কিছুদিন সময় লাগবে, 10-12 দিনের মতো। তারপর আমি তার সবকিছু গোছগাছ করে তাকে বিদায় দিলাম। এটাই হয়তো তার শেষ বিদায় ছিল। আমি জানতাম না যে সে তার পরক্রিয়া প্রেমিকার সাথে আমাকে আর আমার বাচ্চাকে রেখে একেবারেই চলে যাচ্ছে। যাওয়ার পর থেকে প্রায় 1 মাস হলো সে পুরোপুরি নিখোঁজ। আমার বাচ্চাটার বয়স এখন 17 মাস। সে হাঁটতেও পারে না, বসতেও পারে না, আবার কথাও বলতে পারে না। যতটুকু বুঝতে পারি সে চোখেও কম দেখে। আমার মেয়েটা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু সে তার বাবাকে অনবরত বাবা বাবা বলে ডাকে। আমি আমার স্বামীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি আপনাকে কোনোদিন মাফ করতে পারবো না। আপনি আমাকে অনেক বাজেভাবে ঠকিয়েছেন, সাথে আমার মেয়ের জীবনটাও নষ্ট করে দিয়েছেন। যেখানে আমার মেয়েটা আজকে হেঁটে বেড়ানোর কথা ছিল, সেখানে আজকে আমি অসুস্থ মেয়েটাকে বাসায় রেখে সারা দিনের জন্য বাহিরে জব করতে যাই। আমি শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, হে আল্লাহ, যে আমাকে আর আমার সন্তানকে এভাবে ঠকিয়েছেন তার পরিণতি তুমি আমাকে দেখিও, এতটুকুই চাওয়া। যে গল্পটা আপনারা এতক্ষণ শুনলেন সেই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই। এই গল্পটা একটা অভাগী আপুর জীবন থেকে নেওয়া। গল্পটা ভালো লাগলে এবং এরকম গল্প আরো শুনতে চাইলে আমার পেজের সাথেই থাকবেন।